আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস কাজল লেখা, লেখিকা তানজিনা ইসলাম, পর্ব সংখ্যা 15, ভয়েস বাই আরবি। চাঁদনি ততস্থ হাতে চোখ মুছল, তাড়াহুড়ো করে নামলো বিছানা থেকে, দ্রুত পায়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। আধার ওর পিছু পিছু ওকে ডাকতে ডাকতে আসে। চাঁদনি ওর কক্ষের কাছে এসে দেখতে পায় ওর কক্ষে তালাবদ্ধ। তখনই আধারও এসে দাঁড়ায় ওর পাশে। চাঁদনি ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। এ কি, আমার রুমে তালা কেন? কারণ আজ থেকে তুই আমার সাথে আমার রুমে থাকবি। চাঁদনি আকস্মিক কিছু বলতে পারলো না, পরক্ষণে ঝাঁঝালো স্বরে বলল, তোমার সাথে থাকবো মানে? বললেই হলো, চাবি দাও। নো, চাবি দিব না। তোকে আমার সাথে থাকতে হবে। স্বামী স্ত্রী এভাবে আলাদা রুমে থাকে না। শেষ কথায় ম্লান হাসলো চাঁদনি, ব্যঙ্গ করে বলল, স্বামী স্ত্রী, হাহা, হাসালে। সবকিছু তোমার মর্জি মতো হবে। নিজেকে আমাকে একটা আলাদা রুম দিয়েছো, নিজেই বলেছ তোমার থেকে দূরে থাকতে, আবার এখন নিজেই আমাকে তোমার রুমে তোমার সাথে থাকতে বলছো। একমুখে কত কথা বলো, আবার সব কথা আমাকে শুনতে হবে? হ্যাঁ, হবেই। আমার সব কথা তুই শুনবি, অক্ষরে অক্ষরে পালন করবি। আমি তোকে আলাদা রুম দিয়েছিলাম তোর প্রাইভেসির জন্য, কিন্তু তুই ওই বাড়িতে একা রুমে থাকতি। এখানে আসা মাত্রই অভ্যাস বদলালে কঠিন হয়ে যেত তোর জন্য। আমি চেয়েছিলাম এখানে যাতে তোর কোনো সমস্যা না হয়, বাট তুই আমার সমস্যা বাড়িয়ে দিয়েছিস। তোর কাছে আমার আমার কাছে তোর কোনো প্রাইভেসি নেই, তুই প্রাইভেসি ডিজার্ভ করিস না। এখন থেকে যা করবি আমার সামনাসামনি করবি। চাঁদনি চল শক্ত করে বলল, তোর মনে হচ্ছে না তুমি বেশি বাড়াবাড়ি করছো? সবকিছু চাপিয়ে দিচ্ছ তুমি আমার উপর। আমি তোমার সাথে থাকতে চাইছি না। বাড়াবাড়ি দেখেছিস কি এখনো? তোর চাওয়া পাওয়ার ধার ধারি না আমি, চাঁদনি। আমি যেটা বলবো চাইবো সেটাই হবে। তুই আমার সাথে থাকবি একই রুমে, নয়তো জোর করে রাখবো। চাঁদনি বসে পড়লো মেঝেতে, কক্ষের সামনে। ওর জ্বর এখনো কমেনি। আধারের সাথে তর্ক করতে করতে ও ক্লান্ত হয়ে যায়, তবুও জিততে পারে না কখনো। কিন্তু এখন একটু রেস্ট প্রয়োজন ওর। ছোট্ট শরীরটার ওপর দিয়ে কত জুলুম হয়েছে, আর কত সহ্য করবে ও। চাঁদনি অসহায় কণ্ঠে বলল, খুলে দাও না রুমটা। রুমটা ছাড়া আমার ভালো লাগে না, কোথাও শান্তি লাগে না। এমনিতেই অশান্তির শেষ নেই। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। একটু দয়া করো আমার উপর। আমি তোমার পুতুল না। আধার চাঁদনির হাত ধরে টান দিতে দিতে বলল, উঠে বস। নিচে বসেছিস কেন? তুই যাই বল, যাই কর, তোকে আমার রুমে থাকতে হবে। উঠ চাঁদনি, উঠ চাঁদ। ঠান্ডা লাগবে, অনেক জ্বর তোর, ওষুধ খেতে হবে। চাঁদনি উঠে দাঁড়ালো না। আধার ওকে কোলে তুলে নিল। চাঁদনি নামতে চাইলো, আধারের সাথে পারলো না। বসে যাওয়া গলায় বলে উঠল, নামাও আমাকে, নামা বলছি। গলার অবস্থা শেষ, তারপরও চিল্লাপাল্লা কম করা যাবে না, তাই না? মারবো আমি তোকে। চাঁদনিকে আবারও নিজের কক্ষে নিয়ে গেল আধার। বিছানায় আছোয়া করে বসিয়ে কোমর পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে দিল। এক হাতে আলতো করে থুতনি চেপে ধরে বলল, ভালো মেয়ে হয়ে বসে থাক কেমন, আমি খাবার নিয়ে আসছি। কালকে থেকে কিছু খাসনি, নিজের দোষেই খাবারের বদলে মার খেয়েছিস। নিজের কথাটাও একটু ভাব। 104 ডিগ্রি জ্বর এখনো গায়ে চেপে আছে। একটু কমতেছে না, একটুও কমতেছে না। তারপরও নরম হচ্ছিস না তুই। চাঁদনি সব কথাতে ইগনোর করে বলল, আমার মোবাইল নাকি ওটাও জ্বালিয়ে দিয়েছো? না, জাস্ট একবার আছাড় মেরেছি। স্ক্র্যাচ পড়েছে দুটো স্ক্রিনে, তুই এমনিতেও পাবি না, খোঁজ নিয়ে লাভ নেই। যে ফোন বিপদের সময় কাজে আসে না, সেটা ইউজ না করাই ভালো। চাঁদনি কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে থাকলো ওর দিকে, ঢোক গিলে বলল, ভুল হয়ে গেছে মানছি। ফোন সাইলেন্ট রাখা উচিত হয়নি। তার শাস্তি কি পাইনি আমি? আর কত শাস্তি দিতে চাও? সব নিয়ম শুধু আমার জন্যই। তোমার জন্য সব সীমা, আমার জন্যই সব সীমারেখা। তাই বলে ফোনটাও নিয়ে নিবা? একটু দাও দেখি, কতক্ষণ একা একা বসে থাকবো। চাঁদনি ভেবেছিল আধার দিবে না, ছেলেটা খুব শক্ত মনের, কারোর কথায় গলে না। কিন্তু এবার বেরিয়ে যাওয়ার আগে চাঁদনির কাছে ওর ফোনটা দিয়ে গেল আধার। চাঁদনি প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকলো। রেহান ওকে মেসেজ দিয়েছে, সাবধানে পৌঁছেছে কিনা জিজ্ঞেস করেছে। মেসেজের রিপ্লাই না পেয়ে গ্রুপেও কল দিয়েছে। ছেলেটা কখনো ওর মেয়ে ফ্রেন্ডদের সরাসরি কল দেয় না, কিন্তু নাম্বারে ঢুকে চাঁদনি কিছুক্ষণ থ মেরে বসে রইল। যা ভেবেছিল তাই, আধার সেটাই করেছে। ও 4টা ফ্রেন্ডকে ব্লক মেরেছে, গ্রুপ থেকে লিভ নিয়েছে। চাঁদনি ওদের সবাইকে আনব্লক করে রেহানকে রিপ্লাই করলো, ও সাবধানে পৌঁছে গিয়েছে। গ্রুপে যাতে অ্যাড করে দেয় ওকে। আধার ওকে মেরে ফেলুক, তবুও নিজের বন্ধুদেরও ছাড়তে পারবে না। একটু পর আধার ট্রেতে করে খাবার নিয়ে ঘরে ঢুকলো। ও চাঁদনির জন্য চিকেন স্যুপ নিয়ে এসেছে। চাঁদনির ঠোঁট কেটে গেছে, শক্ত কিছু খেতে পারবে না। আধার নিজেও গতকাল রাতে থেকে কিছু খায়নি।
চাঁদনিকে নিয়েই ছিল এত সারাক্ষণ। আধার ওর সামনে বসলো, স্যুপ হাতে নিয়ে চামচে তুলে বলল, হা কর, ঠোঁট জ্বলবে তো। আধার দীর্ঘশ্বাস ফেললো, মুখ কালো করে বলল, জ্বললেও কি করবি, খেতে তো হবে, তুই না স্ট্রং, একটু কষ্ট কর। আমি স্ট্রং নয় আধার ভাই, তুমি আমাকে এভাবে না মারলেও পারতে, কতগুলো চর মেরেছ, আমার অপরাধ কি বলো। চাঁদনি ভাঙা গলায় বলল। আধার বলল না কিছুই। চাঁদনি বহু কষ্টে প্রথম চামচ খেলো, মুহূর্তেই ঠোঁট চিনচিন ব্যথায় শুরু হলো। চাঁদনি জিভ দিয়ে বারংবার ঠোঁট ভেজাচ্ছে, মনে হচ্ছে পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আধার তাকিয়ে থাকলো ওর দিকে, প্রথমবার অনুশোচনায় দগ্ধ হলো ওর হৃদয়। একটা মানুষ ওর জন্য স্বাচ্ছন্দ্যে খেতে পর্যন্ত পারছে না, অথচ মানুষটা পুরো জীবনের দায়িত্ব নিয়েছে ও। কেন চাঁদনিকে দুঃখ ছাড়া কিছু দিতে পারে না ও। আধার অনেকক্ষণ ধরে খাওয়ালো ওকে, অ্যান্টিবায়োটিক পেটে পড়েছিলেই ও সবকিছু ওয়াশরুমে গিয়ে ছেড়ে এলো। আধার এত কষ্ট লাগলো চাঁদনি বমি করেছে সেজন্য না, ও এত কষ্ট করে এত সময় নিয়ে খাওয়ালো, অথচ চাঁদনি কিছুই পেটে রাখতে পারলো না। চাঁদনি কাহিল হয়ে শুয়ে পড়লো, গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনতেই আধার ওকে চেপে ধরে ফিসফিস করে বলল, চাঁদ, কি হয়েছে তোর, বমি কেন করেছিস তুই। খুশিতে, কোনো মতো উত্তর দিল চাঁদনি। আধার ওকে দুহাতে জাপটে ধরে আওড়ালো, আই এম সো সরি চাঁদ, আমি অনেক অনেক সরি, আমি জানতাম না তুই এত কষ্ট পাবি, আমার খুব কষ্ট লাগছে, বিশ্বাস কর। ইস, আমি কেন নিজের রাগটা একটু সামলাতে পারলাম না, কেন তোকে মারলাম। চাঁদনি উত্তর দেয় না, ঘুমানোর চেষ্টা করে, ওর মাথা খুব ধরেছে, পেট মোড়াচ্ছে, আবার কোথাও কোথাও যে কষ্ট হচ্ছে। জ্বর আসলে সব অসুস্থতা একসাথে চেপে ধরে। আধার অনেক সময় জড়িয়ে ধরে রাখলো চাঁদনিকে, ওর চাঁদনির অসুস্থতা একটু ভালো লাগে না। যখন বুঝলো চাঁদনি ঘুমিয়ে গেছে তখন ও উঠে বসলো, চাঁদনির কপালে হাত দিয়ে দেখলো জ্বরে পুড়ে যাচ্ছে। আধার গালে হাত দিয়ে বসে থাকে চাঁদনির পাশে। চাঁদনির ঘুম ভাঙলো দুপুর দুটোই। আধার আবারও লিকুইড জাতীয় খাবার খাওয়ালো ওকে, ওষুধ খাওয়াতে না খাওয়াতেই আবারও গিয়ে বমি করে এলো। আধার করুণ মুখে বসে আছে বিছানার উপর, চাঁদনি বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। আধার অনেক কষ্ট করে আরেকটু খাইয়েছে ওকে, তবে ওষুধ খাওয়ায়নি। ওষুধ খেলে চাঁদনি বমি করতেছে, আধার ভয়ে আছে চাঁদনি আবার না বমি করে। ওর এত অসুস্থতায় আধারের একটু ভালো লাগছে না। অনেকটা সময় নীরবতার পর খানিকটা বাদে আধার স্বস্তির স্বরে বলল, এরকম কেন করেছিস তুই। কিরকম করেছি আমি। চাঁদনির গলা জ্বলছে, কোনো মতে ভাঙা গলায় প্রশ্নের উত্তর করলো। আধার ওর দিকে তাকে মলিন হেসে বলল, প্রেগনেন্ট মহিলাদের মতো বমি করতেছিস, অথচ প্রেগনেন্ট হওয়ার মতো আমি কিছুই করিনি, এখনো পর্যন্ত একটা চুমু খেতে পারলাম না তোকে। চাঁদনি মুখ ফেরালো, কথাটা লজ্জা পাওয়ার কথা ছিল ওর। চাঁদনি লজ্জা পেল না, আধারের সাথে ওর দীর্ঘ বিভেদ চলছে, তার উপর ইদানিং আধারের সব কথা শুনে ওর কেমন যেন বিরক্ত লাগে, না হয় রাগ। চাঁদনি মুখ মলিন করলো, ঠোঁট শুকিয়ে আছে, প্রতি মুহূর্তে শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে, মন দেহ দুটোর অবস্থা বেহাল, নিয়ন্ত্রণ রাখতে পারছে না চাঁদনি। আধার উঠে গেল ওর কাছে, ওর পাশে বসে বলল, আমার না তোকে একটা চুমু খেতে ইচ্ছে করছে। চাঁদনি বিরক্তিকর দৃশ্যে চাইলো, আধার ইদানিং বেশি উল্টাপাল্টা কথা বলে। ও কিছু বলল না। আধার আবার বলল, চাঁদ, আই এম সিরিয়াস, মজা করছি না, চুমু খেতে দে, নয়তো জোর করবো। চাঁদনি অনেকটা দূরে সরে গিয়ে বসলো, পাংশুটে মুখে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার। আধার আবারও গিয়ে চাঁদনিকে টেনে আনলো নিজের কাছে, চেপে ধরে জোর করে শক্ত করে চুমু খেলো ওর ঠোঁটে। ঘটনার আকস্মিকতায় চাঁদনি হতভম্ব হয়ে গেল। ও ভেবেছিল আধার মজা করছে, যেভাবে সবসময় করে। চাঁদনি সরাতে চাইল আধারকে, বুকের উপর ধাক্কা বসালো, ওর দুর্বল হাতে আধারকে নিজের ওপর থেকে সরাতে চাইলো, কিন্তু এক চুলও সরাতে পারলো না। আধার নিজে ছাড়লো ওকে। চাঁদনি ছাড়া পেতে মুখের উপর হাত চেপে ধরলো। আচমকা আধারের জোর করা নিতে পারলো না, গা গোলাচ্ছে চাঁদনির। আধার কিছু বলবে তার আগে ওর গায়ে বমি করে দিলাম। আধার পাথর হয়ে বসে আছে, চিৎকার করে কাঁদার ইচ্ছা পোষণ করছে ও। চাঁদনির হাতের উল্টা পিঠ দিয়ে ঠোঁট মুছে গুটিয়ে গেল, দুর্বল গলায় বলল, মানা করেছিলাম। চাঁদনির খারাপ লাগলো, মনে হলো আধার বোধহয় রাগারাগি করবে, তবে আধার কিছু বললো না। ওর হাত টেনে বলল, খুব বেশি মুখ ধুয়ে আসবি। চাঁদনি নামলো বিছানা ছেড়ে। আধার ওকে ধরে নিয়ে গেল বেসিনের সামনে। আর বমি করবি। চাঁদনি মাথা নিয়ে না বোঝায়, ওর গা কাঁপছে, শরীরের ব্যালেন্স রাখতে পারছে না। আধার ওকে ধরে রাখলো, নয়তো চাঁদনি নিজের শরীরের ভার নিজেই নিতে পারছে না। আধার পানি দিয়ে মুখ ধোয়ালো, আবার ধরে ধরে বিছানায় নিয়ে বসালো ওকে। আধারের আবার গোসল করতে হবে। চাঁদনি ওর পুরো টি শার্ট বমি করে ভাসিয়ে দিয়েছে।
আধার গোসল করে এসে দেখলো চাঁদনি ঘুমিয়েছে। ও টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে জানলার সামনে এসে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে দেখে গোল চাঁদ উঠেছে আকাশে, সাথে অনেকগুলো ঝলমলে তারা। 1 2 3 4। আধার তারা গুনতে শুরু করলো। গোনা অসমাপ্ত রেখে চাঁদনির দিকে তাকায়। চাঁদনি ঘুমে কাঁদা। ও আবার এগিয়ে এসে চাঁদনির পাশে বসলো। একদিনে মেয়েটার মুখ চোখ বসে গেছে, চোখের নিচে কালি দাগ পড়ে গেছে। আধার হাত বুলিয়ে এলো ওর চুলে। চাঁদনি চোখ মুলে তাকায়। আধার ঝুঁকলো ওর দিকে, নরম গলায় বলল, ভালো লাগছে এখন? চাঁদনি মাথার উপর নিচ নাড়ালো। আধার এবার আছোয়া হলো চাঁদনির উপর। ওর মাথার উপর হাত রেখে বলল, চাঁদ, আই ওয়ানা লাভ ইউ। আধার চট করে চুমু খেলো চাঁদনির থুতনিতে। ঠোঁটের কোনায় কাটা অংশে জিভ ছুঁয়ে চাঁদনির দিকে তাকালো। চাঁদনি ধাক্কা দিয়ে সরাতে চায় ওকে, আর্তনাদ করে বলে, কিন্তু আমি চাই না। তোর মনে হয় না আমাদের সম্পর্কের প্রোগ্রেস হওয়া দরকার? আর কতদিন হয়ে চলবে? আমি মানছি তুই অনেক ছোট, তবুও আমি তোকে পেতে পারি না? না, পারো না। একটা কালির ড্রামের সাথে তুই সারা জীবন থাকতে পারো না। আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আমরা ভবিষ্যৎ এক থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই না। তুই আবার আমার ইগো হার্ট করছিস চাঁদনি। তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস, অবজ্ঞা করছিস, কিন্তু তুই ভুলে যাচ্ছিস আধার যেটা চাই সেটা নিয়েই ছাড়ে। আমাকে ফেরানোর শক্তি তোর নেই। তুমি জোর জবরদস্তি করবে আমার সাথে? আমার অসুস্থতা তোমার উপর প্রভাব ফেলবে না? আধার হাসলো, চাঁদনিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে আওড়ালো, না, আমি তোকে জোর করবো না। তুই অনেক কাঁদবি, আমি তোর কান্না দেখতে পারছি না। আমরা গ্রামে চলে যাবো চাঁদ। এই ইট পাথরের শহরে আমি নিজেকে হারিয়ে ফেলেছি রে। অমানুষ হয়ে যাচ্ছি। আমার ভয় লাগে তোকে নিয়ে। তোকে নিয়ে আমি আরো ভয়ে ভয়ে থাকি। আর পারবো না ভয়ে থাকতে। আমি তোকে হারাতে চাই না। চাঁদনির ঘুম ভাঙার পর দেখলো তটিনী এসেছে, বসে আছে ওর পাশে। চাঁদনি চোখ কষলে উঠে বসলো। ঘুম ঘুম স্বরে ডাকলো, আপু। তটিনী ওর দিকে দেখে মিষ্টি হেসে বলল, উঠে গেছো তুমি? তোমাকে পড়াতে এসেছিলাম, এসে দেখি তুমি অসুস্থ হয়ে পড়ে আছো। চাঁদনি লজ্জা পেল। তটিনী বিছানার হেডবোর্ডের সাথে বালিশ সেট করে দিল। চাঁদনি হেলান দিয়ে বসে বলল, কখন এসেছো আপু? বেশিক্ষণ হচ্ছে না, এভাবে জ্বর বাঁধা লেগে করে। চাঁদনি কিছু বললো না। তটিনী ওর গালে হাত রেখে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওই বেয়াদবটাকে অনেক গালাগালি দিয়েছি আমি। শয়তানটা নিজেকে কি মনে করে? চাঁদনি মলিন হাসলো। আধা তক্ষুনি কক্ষে ঢুকলো। ওর হাতে নাস্তার ট্রে। আধা কখনো ফ্রেন্ডের জন্য 1 পদের নাস্তা বানাতে পারে না, ওকে 3 4 পদের নাস্তা বানাতে হয়, মাস্ট। পরিস্থিতি যেমনই হোক না কেন, ওর ফ্রেন্ডরা ওর হাতের নাস্তা খাবার খুব পছন্দ করে। আধার রান্নাগুলো খুব মজাদার হয়। আধার সাইড টেবিলে ট্রে রাখলো। ধর, যা যা খেতে চেয়েছিস সব আছে। ও চাঁদনি, উঠে গেছো? হ্যাঁ। আজকে তো পড়বে না তাই না? তটিনী বলল। আধার চেয়ারের উপর পা তুলে বসলো। দুপাশে মাথা নেড়ে বলল, না, কি করে পড়বেও? দাঁড়াতে পারছে না পর্যন্ত। সুস্থ হোক তারপর। তোকে যে আসতে বলেছিলাম সেটাও ভুলে গেছি আমি। আমার কাল রাতে মনে পড়লো। আসলে এর আগে কখনো স্টুডেন্ট পড়ায়নি তো, অনেকদিন পর থেকে মিড টার্ম। আর কয়েকদিন পর থেকে মিড টার্ম। চাঁদনির কলেজেও হয়তো নোটিশ দিয়েছে। এখন আমারই টেনশন লাগছে কি করে সিলেবাস শেষ করব। যে জ্বর উঠেছে এত সহজে তো সারবে না। বাচ্চা মেয়েটাকে দেখে তোর একটু মায়া হয়নি জানোয়ার? শেষের কথাটা কিছুটা রাগ নিয়ে বলল তটিনী। আধার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, বেয়াদবি করেছে কেন আমার সাথে জিজ্ঞেস কর। তাই বলে এভাবে মারবি? আধার কিছু বলল না, চাঁদনির দিকে তাকালো। চাঁদনি অনেক আগে থেকে ওর দিকে তাকিয়ে আছে। তটিনী চলে গিয়েছে। অনেকক্ষণ বসে গল্প করেছে ও চাঁদনির সাথে। চাঁদনি ব্রেকফাস্ট শেষ করে বসে আছে। ও মোবাইল দেখতে পারছে না। স্ক্রিনের দিকে তাকালে চোখ জ্বলছে ওর। তাই আধার ওকে ক্লে আর কিছু খেলনা এনে দিয়েছে। চাঁদনি সেগুলো দিয়ে খেলছে। ক্লে দিয়ে পুতুল বানাচ্ছে। ক্ষণক্ষণ পর তাকাচ্ছে আধারের দিকে। আধার ওর মোবাইল নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করেছে। চাঁদনি মোবাইল নিতে যাচ্ছে, আধার দিচ্ছে না। আমার মোবাইলে এতক্ষণ ধরে কি দেখেছো তুমি? আধার মাথা চুলকালো। আধার মাথা তুলে তাকালো চাঁদনির দিকে। আবারও মোবাইলে মনোযোগ দিয়ে বলল, তোদের গ্রুপের কাহিনী দেখছি। চ্যাটিং করেছো ওদের সাথে? না, জাস্ট ওদের মেসেজ দেখেছি। ওরা কি সারাক্ষণ ওই ছেলেকে নিয়ে কথা বলে? হাসনা আর বৃষ্টি বলে ওদের ক্রাশ। তোর? তুই পছন্দ করিস না এত সুন্দর একটা ছেলে? আধার বাঁশ মারলো। চাঁদনি নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধারের দিকে। আধার বলল, আনব্লক করে দিয়েছিস ওদেরকে? তুমি যদি বলো ওদেরকে ছাড়তে, তবে পারবো না। তুমি যদি আমাকে মারো, তাও পারবো না।
তাহলে আমি মার খাবো, তবুও ছাড়বো না ওদের। এতই ভালোবাসিস ওদের? কয়দিনে তো হলো ওদের সাথে পরিচয় হয়েছে, এ অল্প সময় এতটা প্রিয় হয়ে গেল ওরা তোর? প্রিয় হওয়ার জন্য কি খুব বেশি প্রয়োজন হয় সময়ের, আধার ভাই? তাহলে তো আমিও তোমার প্রিয় হতাম। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা, অথচ তুমি আমাকে কতটা ঘৃণা করো। ওরা অ্যাটলিস্ট আমাকে কালির ড্রাম বলে না, আমার গায়ের রং নিয়ে আমাকে প্রতি পদে পদে অপমান করে না, কটাক্ষ করে না, আমার কনফিডেন্স কমিয়ে দেয় না, উল্টো বাড়িয়ে দেয়। ওদের সাথে থাকলে আমি নিজেকে নিচু ফিল করি না। আমি ওদের সাথে যতক্ষণ থাকি আমার সময়টা খুব ভালো কাটে। ওরা আমাকে আমার কমতিগুলো নিয়েই ভালোবাসে। আধার ক্ষীণ স্বরে বলল, আমি তোকে ঘৃণা করি না চাঁদ, আমি তোকে কষ্টও দিতে চাই না, কিন্তু আমি নিজেই মানি আমি খুব টক্সিক। চাঁদনি এবার ক্লে নিয়ে খেলনার জিনিসগুলো বানাতে শুরু করলো। আধার বলল, আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। শাড়ি কোথায় পেলি তুই? কেন বন্ধুদের সাথে ঘুরতে যাবি বল? ওই ছেলেটার সাথে দাঁড়িয়েছিলি কেন? চাঁদনি স্বাভাবিক স্বরে বলল, আমার ফ্রেন্ডরা ক্যাফেটেরিয়ার ভিতরে ছিল, তুমি ওদের দেখোনি? ভাইয়ার সাথে আমি একা যাইনি, আমার বন্ধুরাও গিয়েছিল। আমার ফ্রেন্ডের বড় ভাই ছিল, আমি যেতে চাইনি, ওরা জোর করে নিয়ে গেছে। উনি আমাকে ক্যাব ঠিক করে দিতে এসেছিল। উনি আমার জন্য যে কনসার্ন দেখিয়েছে, হাসনা আর বৃষ্টি হলেও সেম কাজ করতো, যেহেতু আমরা তার ভরসায় গিয়েছিলাম। এখানে আমার জন্য আলাদা করে কিছু করেনি। তোমার ভাবনাগুলো বেশি নেগেটিভ আধার ভাই। আধার সরু চোখে তাকিয়ে বলল, হ্যাঁ আমি খুব নেগেটিভ, টক্সিক। আমি তোকে ট্রাস্ট করি, আমি জানি তুই এমন ভুল করবি না যেটার জন্য তোর সম্মানে আঘাত আসবে, কিন্তু আমি চোখের দেখাকে মানতে পারিনি আধার। চাঁদনি, খুব ফাটছিল বিশ্বাস কর। গিয়ে মাত্রই দেখলাম ওই ছেলের সাথে শাড়ি পরে সেজেগুজে দাঁড়িয়ে আছিস। কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা যে আসছিল। চাঁদনি বিমর্ষিত স্বরে বলল, শাড়িটা আমার ফ্রেন্ডরা আমাকে দিয়েছে, চুড়িগুলো। আচ্ছা তুমি ওখানে গেলে কি করে? না মানে জানলে কি করে যে আমি ওখানে আছি? জিপিএস ট্র্যাক করেছি, তোর মোবাইলে জিপিএস সেট করা ছিল। তাহলে প্রথমেই যেতে, তাহলে তো আমার ফ্রেন্ডদের দেখতে তুমি। তোমার ভুলের কারণে আমি মার খেলাম। 280 বার কল করার কোনো প্রয়োজন ছিল না তো। ওই সিচুয়েশনে আমার মাথা আসছিল না ব্যাপারটা। আমি তোকে হন্যে খুঁজছিলাম, মনে হচ্ছিল তুই হারিয়ে গিয়েছিস। তারপর যখন মাথায় এলো, তখন গিয়ে দেখলাম নেতা ফেতা না কি আছে তার সাথে দাঁড়িয়ে আছিস। কিরকম ফিল হচ্ছিল আমার, ইচ্ছা করছিল দুটোকে মেরে কবরে পুঁতে দিই। অতঃপর ভাবলাম অন্যের ছেলের কি দোষ, শত্রু তো নিজের ঘরের লোকই। অনেক সামলানোর চেষ্টা করেছি নিজেকে, বুঝিয়েছি তুই ছোট মানুষ, বুঝিসনি হয়তো, কিন্তু তুই ঘরে আসার পর নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি নাই। চাঁদনি মলিন হাসলো, বলল, তোমার তো ভালোবাসার মানুষের অভাব নেই দাদা ভাই, কিন্তু আমাকে তো কেউ ভালোবাসে না। ওই গুটি কয়েক মানুষই আমাকে প্রিন্সেস ট্রিট করে। ওরা আমার জন্য শাড়ি কিনে এনেছে, রেহান চুড়ি কিনে দিয়েছে, বৃষ্টি আর হাসনা আমাকে সাজিয়ে দিয়েছে। আমার এই ভালোবাসাগুলো ফেলে আসতে ইচ্ছা করে নাই। বিশ্বাস করো, নেতারে আমি চিনিও না, ওনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই, কিন্তু আমি আমার ফ্রেন্ডের কথা ফেলতে পারিনি। আধার কথা গড়াতে বলল, এটা তুই ঠিক বলেছিস, আমার তো ভালোবাসা মানুষের অভাব নেই। আমি তোকে ছাড়াই দুনিয়ার সবাইকে ভালোবাসি। চাঁদনি কিছু বলল না। আধার চাঁদনির ফোন দেখতে দেখতে বলল, তোর ফ্রেন্ডরা ছবি পাঠিয়েছে, 1000টা সেলফি। কে তোলে ভাই? ফোন হ্যাং মারছে, আইফোন পর্যন্ত তোদের ছবির লোড নিতে পারছে না। মাত্র 1000? কয়েক সেকেন্ড অপেক্ষা করো, আরো 1000 আসবে। আমার বন্ধুরা এত কম সেলফি তোলে না, ওদের প্রেস্টিজে লাগে। মুহূর্তেই আরো 1200 ছবি এসে জমা হলো। আধার অবাক দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। বন্ধুদের প্রতি কি কনফিডেন্স! ছবিগুলো চেক করতে গিয়ে আধারের কপালে ভাঁজ পড়ল। সবাই মিলে অনেকগুলো ছবি পিক তুলেছে, গ্রুপ পিক তুলেছে, আবার হাসনার বৃষ্টি রাতের সাথে সিঙ্গেল সেলফি তুলেছে। আধার দ্রুত চেক করলো চাঁদনির সাথে এমন কোনো ছবি আছে কিনা। নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আধার নেতার ছবি জুম করে দেখে, ছেলেটা সুন্দর, হ্যান্ডসাম, তবে ওর মতোই, ওর চেয়ে একটু বেশি সুন্দর না। কিন্তু আধারের হিংসা হয়, গায়ের রংটা ওর চেয়ে বোধহয় একটু বেশি উজ্জ্বল, তাও বেশ সামান্য, বেশি না। তবুও এই সামান্যটুকু আধারের সহ্য হলো না। ও চাঁদনিকে বলল, নেতা দেখি ফিল্টার মারা ছবি তুলে। নেতা ফিল্টার মারে নাই, হাসনার বৃষ্টি মারছে। মেয়েরা ফিল্টার ছাড়া ছবি তুলতে পারে না। অতঃপর দেখ চাঁদনি, তারপরও দেখ চাঁদনি, ওনার চেয়ে আমার মুখে মায়া বেশি, আমি ওনার চেয়ে বেশি কিউট না? অত কিছু বুঝি না, উনি হাসে না গম্ভীর থাকে অলওয়েজ, নয়তো ওনাকেও কিউট লাগতো। এটাও খেয়াল করেছিস? হ্যাঁ, তোমার চেয়ে বেশি ফর্সাও। চাঁদনি বাঁকা হাসলো। আধার ওর পাশে এসে গা ঘেঁষে বসলো, হুড়মুড়িয়ে বলল, উনি তো ফিল্টার দিয়েছে, আমার চেয়ে বেশি ফর্সা হয় কি করে? বাস্তবে তো বেশি ফর্সা, সামনাসামনি দেখেছি। চাঁদনি একটু বেশি করেই বলল। আধার ফুঁসতে থাকে। চাঁদনি মনে মনে খুব আনন্দ পেল। উফ,
ওকে গায়ের রং দিয়ে খোঁটা দিতে ছেলেটার খুব বাজে, অথচ নিজের বেলায় নিতে পারছে না। আধার অনেক সময় মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলো, অতঃপর চাঁদনির দিকে এগিয়ে দিয়ে বলল, ধুর, অসুস্থ বলে ছেড়ে দিলাম, নয়তো আজ তোর গলাটা আমি সত্যি টেপে দিতাম। আধার কিছুক্ষণ তাকিয়ে থাকলো চাঁদনির দিকে। দুদিন চলে গেছে, অথচ এখনো চাঁদনির গালের দাগ যায়নি, 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, মনে হচ্ছে খোদাই হয়ে গেছে। আগে লাল চুল, এখন বাদামি রং ধারণ করেছে। আধারের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরোয়। কি জানোয়ারের মতো মেরেছে মেয়েটাকে, কতটা অমানুষও। আধার উদ্বিগ্ন স্বরে বলল, তোর গালে একটা চুমু খায় চাঁদনি। চাঁদনির চোখে স্পষ্ট ক্রোধ ভেসে উঠল। আধারের মুখ খামচে দিতে চাইছে ও যেন। কাল রাতেও বদমাস ছেলেটা অনেক উল্টাপাল্টা কাজ করেছে ওর সাথে। একদিকে ওকে কালির জাম বলে, কাইল্লা বলে, আবার ওর সাথে ঘেঁষাঘেঁষি করে, এসব উল্টাপাল্টা করে। আধার ওর গালের উপর তর্জনী ছুঁয়ে বলল, লাল হয়ে আছে, ফুলে আছে। আমার ঠোঁটের স্পর্শ না পাওয়া পর্যন্ত ব্যথা কমবে না। ব্যথা কমাতে চাইলে আমাকে চুমু খেতে দে। আমি বাবাকে সব বলে দেবো আধার ভাই, কি কি করেছে তুমি আমার সাথে। ছি চাঁদ, এসব চাচুকে গিয়ে বলবি? স্বামী চুমু খেতে চাইলে সেটা গিয়ে বাবাকে বলতে হয়? মান সম্মান তো কিছুই রাখবি না। তুমি যে আমাকে মেরেছো আমি সেটা বাবাকে বলবো, তাহলে বাবা অবশ্যই আমাকে নিয়ে যাবে এখান থেকে। চাঁদনির কথা শেষ করার আগেই আধার জোর করে চুমু খেল ওর গালে। চাঁদনি হাতের তালু দিয়ে গাল ঘুষে মুছে ফেললো, এমনভাবে অপ্রস্তুতভাবে গালে চাপ প্রয়োগ করে যেন চামড়া উঠে যাবে। আধার টেডি হাসে অ্যাটিটিউড নিয়ে বলল, দেখিস আজ রাতের মধ্যে ব্যথা কমে যাবে, আমার ঠোঁটে জাদু আছে রে চাঁদ। চাঁদনি মুখ বাঁকিয়ে ফোন দেখে, ছবিগুলোর অবস্থা দেখে এক দৃষ্টিতে আধারের দিকে তাকায়। প্রতিটা ছবিতে আধারের অবস্থা দহরহ করে দিয়েছে। কিছু ছবিতে রাতকে ক্রপ করে কেটে দিয়েছে, বাকি ছবি যেগুলোতে রাত মাঝখানে অর্থাৎ ক্রপ করা যাবে না, সেসব ছবিতে রাতের মুখে ইমোজি দিয়ে দিয়েছে। সাথে এডিট করে উল্টাপাল্টা এঁকেও দিয়েছে রাতের ফেসে। আধারের আধার মাথা রেখে শুয়ে পড়লো চাঁদনির কোলে। ছেলেটা এমন বাচ্চামো করতে পারে, চাঁদনির জ্বালা ছিল না। অথচ নিজে বিগ ফ্যান, জেন্টালম্যান বলে নিজেকে, যেখানে কাজকাম করে বাচ্চাদের মতো। চাঁদনি এতটাই অবাক হলো যে আধারকে কিছু বলতে পারল না। আকিব শিকদার অনেকক্ষণ ধরে কল করেছিল চাঁদনির ফোনে, কিন্তু চাঁদনি ঘুমে থেকে রিসিভ করতে পারছিল না। জ্বর হওয়ার পর থেকে মেয়েটা খালি সময় অসময় পড়ে পড়ে ঘুমায়, আর ওর ঘুম এত শক্ত, ভূমিকম্পে দালান খসে পড়লেও ঘুম ভাঙবে না। আকিব শিকদার আর না পেরে আধারের মোবাইলে কল করলো। ও তখন ড্রয়িং রুমে বসে মুভি দেখছিল। আকিব শিকদার চাঁদনির সাথে কথা বলতে চাইলে আধার উপরে উঠে এলো, এসে দেখলো চাঁদনি ঘুমাচ্ছে। ওদিকে আকিব শিকদার একভাবে বলতে যাচ্ছে যে চাঁদনির সাথে কথা বলবে। আধার আর উপায় না পেয়ে চাঁদনিকে ডাকলো। চাঁদনি পিটপিট করে তাকালো। চাঁদ, চাচু কল করেছে, কথা বলতে যাচ্ছে তোর সাথে। চাঁদনি ঘুম ঘুম কণ্ঠে বলল, আমার ইচ্ছা করছে না, আমি ঘুমাবো এখন। আধার অবাক হলো, চাঁদনি কথা বলতে যাচ্ছে না ওর বাবার সাথে, যেখানে মেয়েটার বাবা বলতে ওর আন্তপ্রাণ। মেয়েটা বাবা ছাড়া কিছুই বোঝে না। আধার উদ্বিগ্ন স্বরে বলল, কথা কেন বলবি না? তোকে দেখতে আসেনি বলে রাগ করেছিস বাবার উপর? তুমি তো বড় বাবার উপর রাগ করেছিলে, একটা কালির ড্রাম তোমার উপর গজিয়ে দিয়েছে বলে। মাসকে মাস ফোন পর্যন্ত করনি, খবর পর্যন্ত নাওনি। আসলে সব দোষ খালি আমার ক্ষেত্রেই হয়। আধার কি বলবে বুঝতে পারছে না। মেয়েটার রাগ জায়েজ। অনেকদিন ধরে চাঁদনির বাবাকে বলেছে ওকে নিতে আসতে, অনেকবার কেঁদেছেও। অথচ আকিব শিকদার নিজের ব্যবসার কাজে এতটাই ব্যস্ত যে নিজের মেয়েকে দেখতে আসতে পারছে না। আধার নরম স্বরে বুঝিয়ে বলল, চাচু আসতে চেয়েছিল তোকে নিতে, আমি মানা করেছি। আর কয়েকদিন পর তোর এক্সাম, এখন চট্টগ্রামে গেলে পড়াশুনোর অনেক গ্যাপ পড়ে যাবে। তোমার চাচ্চু কাল পুরো দিন কোথায় ছিল? আমি মরে গেছি কিনা একবার খোঁজ খবর নিয়েছে? চাচ্চু বিজি ছিল রিয়ার, সব বিষয়ে এত দোষারোপ ধরলে হয়? তোমার চাচ্চুর সব ব্যস্ততা খালি আমার ক্ষেত্রেই। একটা ফোন পর্যন্ত করা যায় না আমাকে। আমার প্রতি তার কোনো দায়িত্ব নেই, তাই তো 2 দিন পর পর কল করে বাবার দায়িত্ব পালন করতে মানা করো। চাঁদনি মাথার উপর ব্ল্যাঙ্কেট টেনে দিল। আধারের খুব লজ্জা লাগলো আকিব শিকদারকে এসব বলতে। ও ফোন নিয়ে রিয়েলাইজ করলো আকিব শিকদার কল কেটে দিয়েছে, হয়তো তিনি সব শুনেছে। পুরোটা দিন চাঁদনি মোটামুটি সুস্থ থাকে, জ্বর 100 ডিগ্রির উপরে থাকে না, কিন্তু সন্ধ্যা হতে না হতে 104 ডিগ্রি জ্বরে কাহিল হয়ে পড়ে, চোখ মেলতে পারে না। আধারের তখন অবস্থা খারাপ হয়, ভয় লাগে, ও চাঁদনিকে সামলাতে পারে না। আধার ঘরময় পায়চারি করছে, 2 দিন ধরে এই সিচুয়েশন ফেস করছে ও, অতঃপর স্টেবল হতে পারছে না। ইদানিং সবাই খুব বেশি ভাইরাল জ্বরে ভুগছে।
আর এ জ্বরটা খুবই মারাত্মক। চাঁদনি চোখ বন্ধ করে শুয়ে আছে। আধার থেমে থেমে চাঁদনিকে দেখছে, আবার পায়চারি করছে। চাঁদনি ক্ষীণ স্বরে থেমে থেমে ডাকে, দাদা ভাই। আধার দৌড়ে এলো ওর কাছে, ওকে ব্ল্যাঙ্কেটের উপর থেকে দুহাতে আঁকড়ে ধরে বলল, চাঁদ, এই চাঁদ, আমার দিকে একটু তাকা। চাঁদনি চোখ বন্ধ অবস্থায় কোনোমতে বলল, আব্বুকে একটু কল দাও না, আমার খুব কথা বলতে ইচ্ছে করছে। আব্বু রাগ করেছে আমার উপর, আমি এভাবে বলতে চাইনি। আধার কল করল আকিব শিকদারকে। তিনি ফোন রিসিভ করলেন না। 2-3 বার কল করার পর আধার অসহায় হয়ে বলল, রিসিভ করছে না। আমার জন্য কোনোদিনই সময় থাকে না ওনার, আমার কোনো দাম নেই ওনার কাছে। চাঁদনির চোখের কর্নিশ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আধার আলতো হাতে মুছে দিল। চাঁদনির গালের সাথে গাল ঠেকে বসে থাকলো অনেকটা সময়। ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। আধার ওয়াশরুমে গিয়ে বালতি ভরে পানি নিয়ে এলো। চাঁদনির মাথায় মগ দিয়ে পানি ঢালতে থাকলো অনেকটা সময়। খানিকক্ষণ পর চাঁদনির গায়ের তাপমাত্রা একটু কমলো। আধার ডাকলো, চাঁদ। হুম, ঠিক লাগছে এখন একটু? না, একটুও ঠিক লাগছে না, অনেক কষ্ট হচ্ছে। মনে আছে মরে যাব, আমি মরে গেলেও বাবাকে আসতে বলবে না। চাঁদ আবদার ঢোক গিল, বলল, একদম এরকম বলবি না। তুই মরে গেলে আমি কোথায় যাব? আমার বাড়িটা আবার খালি হয়ে যাবে, আমি আবার একা হয়ে যাব। আমি কাকে গালাগালি করব, কাকে খোঁচা মারবো? তোকে বিরক্ত করা ছাড়া আমার একটা দিন কাটে না। তোকে জ্বালানোর জন্য যে শান্তি, সেটা আমার কোনো কিছুতেই আসে না। তোকে ফিস্ট করে রেখে দেবো আমি, কেমন? চাঁদনি ছোট ছোট করে তাকায়। আধার হাসলো, বিমর্ষিত কণ্ঠে বলল, চাঁদ রে, আল্লাহ তোকে সুস্থ করে দিবে। তোর কষ্টগুলো আমি আর নিতে পারছি না। আমার থেকে তোর মুক্তি নাই, মরে গেলেও মুক্তি পাবি না আমার থেকে। যতদিন না আমি মারা যাই ততদিন। সাবিয়া বসে আছে ওর কক্ষে। আধার কেমন জানি গায়েব হয়ে গেছে, অনলাইনে নাই, ফোনে পাওয়া যাচ্ছে না, ভার্সিটি পর্যন্ত আসছে না। আসবে কি করে? ও তো চাঁদনিকে নিয়েই আছে, সারাক্ষণ চাঁদনির ফোন নিয়ে বসে থাকে। নিজের ফোন নেওয়ার কথা আধারের কোথায় মনে থাকবে? কিন্তু এসব কি আর সাবিহা জানে? ও চাইলেও আধারের ফ্ল্যাটে যেতে পারে, কিন্তু ওর ইচ্ছা করছে না। ও চাঁদনিকে দেখতে পারে না, ওর কষ্ট হয়। মনে হয় একটা ছোট মেয়ে ওর প্রিয় জিনিসের ভাগ নিয়েছে। বিদ্বেষ ছড়ায় হৃদয়ে। সাবিহা এবার ভাবনায় বুঝছিল। তখনই রাত রেগেমেগে ঘরে ঢুকলো ওর কক্ষে। সাবিহা হকচকিয়ে বলল, ভাইয়া। রাত কখনোই ওর ঘরে নখ ছাড়া আসে না, ইভেন আসেই না। ও যায় রাতের কক্ষে, রাতের সাথে দেখা করতে। রাত রাগী কণ্ঠে বলল, কোন ছেলের খোঁজ নিতে বলেছিস তুই আমাকে? যে তোর বয়ফ্রেন্ড ছিল সে ছেলেটা কিনা এখন বিবাহিত? তুই একটা বিবাহিত ছেলেকে ভালোবাসিস, সাবিহা? সাবিহা জানতো রাত এটা অবশ্যই জানতে পারবে। রাতের পক্ষে খবর পাওয়া কোনো টাফ বিষয় না। তবুও লুকিয়েছিল, রাতকে এটা বলার সাহস হয়নি। রাত আবারও বলল, উত্তর দে, চুপ করে আছিস কেন? আমি যখন তাকে ভালোবাসতাম তখন সে বিবাহিত ছিল না। আমি কোনো বিবাহিত ছেলেকে ভালোবাসিনি, বরং আমি ভালোবাসার পর, সম্পর্কে যাওয়ার পর সে বিয়ে করেছে। সাবিহা অস্থির স্বরে বলল। রাত শান্ত কণ্ঠে বলল, যেভাবেই হোক বিয়ে হয়েছে, একটা বিবাহিত ছেলেকে আবদার করিস আমার কাছে, লজ্জা করলো না? অবশ্য লজ্জা করবে কি করে, মায়ের থেকেই তো শিখেছিস এসব। সাবিহা নিজের ওড়নার কোণ চেপে ধরল। রাত এখন ওর মাকে নিয়ে কথা শোনাবে ওকে। যতই হোক, ওর মা যত খারাপ কাজই করুক, তবুও তোর মা। সাবিহার খারাপ লাগলো। সাবিহা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার ভালোবাসা অপরাধ ভাইয়া? ভালোবাসা অপরাধ না সাবিহা, কিন্তু আর একজনের স্বামীকে চাওয়া অপরাধ, একটা সংসার ভাঙা অপরাধ, অনেক বড় অপরাধ। তুই তোর মায়ের মেয়ে, কিন্তু পাশাপাশি আমার বোনও। আমি তোকে এত বড় অন্যায় করতে দেবো না। সাবিহার ভয় লাগে। রাত সহজে রাগে না, খুব শান্ত একটা ছেলেও, কিন্তু রাগলে সব শেষ করে দেয়, ধ্বংসযজ্ঞ জ্বালায়। সাবিহা মনে সাহস সঞ্চয় করে বলল, আমি ওকে ভালোবাসি ভাইয়া, আমার ওকে চাই। আমি ওকে অনেক ভোলার চেষ্টা করেছি, মনকে বুঝ দিয়েছি সে বিবাহিত, কিন্তু আমি মুভ অন করতে পারছি না, আমি ওটা ভুলতে পারছি না। রাত এবার রেগে বলল, ভালোবাসলেই হলো? আরেকজনের স্বামীর উপর নজর দিস, লজ্জা লাগে না? মেয়েটার কি হবে একবার ভেবেছিস? তোর জন্য আরেকটা মেয়ের গায়ে ডিভোর্সি টাকা লাগবে? তাতে আমার কি? আমি কেন অন্যের মেয়ের কথা ভাবতে যাব? আমার তো শুধু আমার ভালোবাসা লাগবে, আমি শুধু আমার কথা ভাববো। অন্য মেয়ের চুলোয় যাক। তুমি যদি আমাকে তুমি যদি তাকে আমার করে দিতে না পারো, তাহলে আমি নিজেরটা নিজেই ভেবে নিব, আর তুমি আমাকে আটকাতে পারবে না। সাবিহা পুরোটা সময় মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়েছিল, এক পলক রাতের দিকে তাকায়নি। তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। রাত নিষ্প্রাণ চোখে তাকিয়ে থাকলো সাবিহার দিকে। কিছুক্ষণ পর একপাল হেসে বলল, আমি ভেবেছিলাম তুই আমার বোন, তোর মাথায় অন্তত এসব আসবে না।
তুই আমার কষ্ট দেখেছিস সাবিহা, একটা ব্রোকেন ফ্যামিলি কেমন হয় বুঝেছিস। তোর মা খুব শান্তিতে আছে, আমার মাকে অশান্তিতে ফেলে। 12 মাসের মধ্যে 11 মাস তোর বাবা মায়ের মধ্যে কথা বন্ধ থাকে। সে অন্যের সংসার ভেঙে সুখী হতে পারেনি, তুইও পারবি না। আমি বোকারে, আমি তোকে ওই মহিলার মেয়ে না ভেবে নিজের বোন ভেবেছি। কিন্তু আমার মাথায় রাখা উচিত ছিল, রক্ত নিজের আসল রূপ তো অবশ্যই দেখাবে। তোর মা আমার মায়ের সংসার ভেঙেছে, কিন্তু তোকে আমি আরেকটা মেয়ের সংসার ভাঙতে দেব না। কথাটা মাথায় ঢুকিয়ে নে। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ।